আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আরজিকর কাণ্ডে ফের বড় সড়মড়। 2024 সালের 9 আগস্ট এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। 2 বছর পর সেই ঘটনারই একটি আলাদা অধ্যায় নিয়ে সামনে এলো বড়সড় তদন্ত। নির্যাতিতা চিকিৎসকের দেহ কিভাবে, কার উপস্থিতিতে এবং কোন পরিস্থিতিতে দ্রুত সৎকার করা হয়েছিল, সেই অভিযোগের তদন্তে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বৃহস্পতিবার 13 আগস্ট ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করার অভিযোগে মামলা হয়েছে। তবে শুরুতেই একটা বিষয় স্পষ্ট করে দেওয়া জরুরি, নির্মল ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো অভিযোগই, আদালতে তা প্রমাণিত হয়নি। তার গ্রেপ্তারির মানেই তিনি অপরাধী প্রমাণিত এমনটাও নয়। এখন তদন্ত হবে, প্রমাণ সংগ্রহ হবে, আদালত সেই প্রমাণের বিচার হবে। আর সেই কারণেই আজকের প্রশ্ন, নির্মল ঘোষের গ্রেপ্তারির পর কি আরজিকর কাণ্ডের সেই রাতের আরও একটি অধ্যায় খুলতে চলেছে? প্রশ্ন শুধু দ্রুত সৎকারের নয়, প্রশ্ন দেহ সৎকারের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল, কারা সেখানে উপস্থিত ছিলেন, সৎকারের নথিতে কারা সই করেছিলেন, পরিবারের সদস্যদের সই ছিল কিনা, কেন এত দ্রুত দেহ পানিহাটির শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় ময়নাতদন্তের জন্য যে সম্ভাবনার কথা পরিবার বলেছিল সেটা কি সত্যিই বাধাগ্রস্ত হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তরই এখন খুঁজবে তদন্ত। প্রথমে ফিরে যায় 2024 সালের 9 আগস্টে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় 31 বছরের এক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকের দেহ। পরবর্তী তদন্তে তার ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসে। এই ঘটনার তদন্ত প্রথমে কলকাতা পুলিশ করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। মূল ধর্ষণ ও খুনের মামলায় পরবর্তীতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহের আদালত। 2025 সালের 20 জানুয়ারি আদালত তাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালত জানায় ঘটনাটি রেয়ারেস্ট অফ রেয়ার শ্রেণীর মধ্যে পড়ছে না। এই মামলায় রাজ্য সরকার এবং সিবিআই পরবর্তী সময়ে আরো কঠোর শাস্তির দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। অর্থাৎ মূল ধর্ষণ ও খুনের মামলা এবং আজকের এই সৎকার সংক্রান্ত মামলা দুটিকে এক করে দেখা যাবে না। একটি মামলা মূল অপরাধ নিয়ে, আর নতুন তদন্তের কেন্দ্র মৃতদেহ সৎকারের সময় ঠিক কি ঘটেছিল, অবশ্যই আমরা তা জানাবো বা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641110554। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও আইসিইউ সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন,
প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা: দেবপুকুর, ব্যারাকপুর, বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ: 8240050422। বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত এ গ্রেডেড হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা: বীরপুর মোড়, সুরি রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম শিরোনাম আপডেট নিয়ে। যেমনটা বলছিলাম আপনাদের, এবার আসি সেই প্রশ্নে যে গত 2 বছর ধরে বারবার উঠেছে, নির্যাতিতা চিকিৎসকের দেহ কি তড়িঘড়ি সৎকার করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর এখনো আদালত দেয়নি, কিন্তু অভিযোগটি নতুন নয়। 2026 সালের মে মাসে নির্যাতিতার বাবা আদালতে আবেদন করে নির্মল ঘোষ সহ 3 জনের গ্রেপ্তার এবং হেফাজতে জিজ্ঞাসাবাদের দাবি করেছিলেন। সেই আবেদনের নাম ছিল নির্মল ঘোষ, সোমনাথ দাস এবং স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়ের। পরিবারের অভিযোগ ছিল এই 3 জনের ভূমিকা তদন্ত করা প্রয়োজন এবং দেহ সৎকারের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরিবার আরও অভিযোগ করেছিল দ্রুত সৎকারের ফলে দ্বিতীয় ময়না তদন্তের সম্ভাবনা নষ্ট হতে পারে এবং প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আবারও বলছি, এগুলি পরিবারের অভিযোগ। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। এবার আসি 9 আগস্টের ঘটনা প্রবাহে। নির্যাতিতা চিকিৎসকের দেহ আরজিকর মেডিকেল কলেজেই ময়না তদন্ত করা হয়। তারপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে পরবর্তী সময়ে অভিযোগ করা হয় তারা দ্বিতীয় ময়না তদন্তের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেহ নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশানে। সেখানেই হয় শেষকৃত্য। নতুন তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এই পুরো প্রক্রিয়ার সময় কারা উপস্থিত ছিলেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার ভূমিকা ছিল। পুলিশের কাছে আরও একটি প্রশ্ন, সৎকারের নথিপত্রে কারা সই করেছিলেন? কারণ বর্তমান তদন্তে এই নথিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়েছে, সৎকারের নথিতে পরিবারের সদস্যদের পরবর্তী প্রতিবেশীদের স্বাক্ষর ছিল কিনা, এমনকি সৎকারের ফি সংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে বলে প্রকাশিত রিপোর্টে জানা যাচ্ছে। অর্থাৎ তদন্ত এখন শুধু কত তাড়াতাড়ি সৎকার হলো এই প্রশ্নে আটকে নেই, তদন্তের আওতায় আসছে কে সই করলেন, কে অনুমতি দিলেন, কে দেহ নিয়ে গেলেন, কোন নথির ভিত্তিতে সৎকার করা হলো। আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী পানিহাটি শ্মশানে নির্যাতিতার দেহ নিয়ে যাওয়ার পর সেখানে আগে থেকেই অন্য কয়েকটি দেহ সৎকারের অপেক্ষায় ছিল। অভিযোগ, সেই অপেক্ষমান দেহগুলিকে পেরিয়ে নির্যাতিতা চিকিৎসকের দেহের সৎকার আগে করা হয়। এই দাবি তদন্তের অংশ। এখন তদন্তকারীদের খুঁজে দেখতে হবে সেদিন শ্মশানের রেজিস্টারে কি লেখা হয়েছিল, কোন সময়ে দেহ সেখানে পৌঁছেছিল, কতগুলি দেহ তখন অপেক্ষায় ছিল, কার নির্দেশ ক্রমে পরিবর্তন হয়েছিল, কারা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিয়ম মেনে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা। কারণ এই প্রশ্নগুলির উত্তর মিললে সেদিনের ঘটনা প্রবাহ অনেকটাই পরিষ্কার হতে পারে। এখানেই আসে দ্বিতীয় ময়নাতদন্তের প্রশ্ন। ময়নাতদন্ত কোনো মামলায় কেন গুরুত্বপূর্ণ? কারণ মৃতদেহ থেকে পাওয়া বিভিন্ন শারীরিক ও ফরেনসিক তথ্য তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। আঘাতের চিহ্ন, নমুনা সংগ্রহ, মৃত্যুর কারণ, মৃত্যুর সময় সম্পর্ক অনুমান এবং অন্যান্য ফরেনসিক তথ্য সবই তদন্তের অংশ হতে পারে। তবে কোনো নির্দিষ্ট মামলায় দ্বিতীয় ময়নাতদন্ত প্রয়োজনীয় ছিল কিনা তা আইন সম্ভব ছিল কিনা সেটি সংশ্লিষ্ট তদন্ত আদালতের বিষয়। আর এই কারণেই পরিবার যখন দাবি করেছে যে দ্বিতীয় ময়নাতদন্তের সম্ভাবনা নষ্ট করার মতো পরিস্থিতি হয়েছিল, তখন সেই অভিযোগের তদন্ত হওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ
দেহ দ্রুত সৎকার হয়েছে মানেই প্রমাণ নষ্ট করা হয়েছে এমন সিদ্ধান্ত এখনই দেওয়া যাবে না। প্রমাণ নষ্টের অভিযোগ সত্য কিনা সেটি তদন্তকারীদের প্রমাণ করতে হবে। আর এখানেই নির্মল ঘোষের গ্রেপ্তারির গুরুত্ব। নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন বিধায়ক। 2024 সালের ঘটনাকে কেন্দ্র করে তার ভূমিকা নিয়ে তখন থেকে রাজনৈতিক ও জনপরিসরে প্রশ্ন উঠেছিল। 2026 সালের মে মাসে নির্যাতিতার পরিবার আদালতে যে আবেদন করেছিল সেখানেও তার নাম ছিল। এরপর 2026 সালের আগস্টে নতুন করে এফআইআর দায়ের হয়, আর সেই মামলাতেই আজ গ্রেপ্তার নির্মল ঘোষ। পুলিশ জানিয়েছে এই মামলা মূল ধর্ষণ ও খুনের তদন্ত থেকে আলাদা। মূল মামলাটি সিবিআই তদন্ত করছে, আর নতুন মামলায় তদন্তের বিষয় দেহ সৎকারের সময় কোনো অপরাধমূলক ষড়যন্ত্র প্রমাণ নষ্টের চেষ্টা অথবা বেআইনি চাপ প্রয়োগ হয়েছিল কিনা। এখন প্রশ্ন, কেন এতদিন পরে? 2024 সালের 9 আগস্টের ঘটনা, 2026 সালের আগস্টে এসে গ্রেপ্তার। মাঝের এই 2 বছরে কি ঘটেছে? এই প্রশ্নও স্বাভাবিকভাবেই উঠছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2026 সালের জুন মাসেও সিবিআই এর একটি বিশেষ তদন্তকারী দল পানিহাটি শ্মশানে গিয়ে পরিদর্শন করেছিল। তদন্তকারীরা শ্মশানের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং 2024 সালের 9 আগস্টে রেজিস্ট্রারের পরীক্ষা করেন, বলেন যে রিপোর্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ সৎকারের স্থান ও সেই দিনের রেকর্ড তদন্তকারীদের নজরে আগে থেকেই ছিল। এরপর 2026 সালের মে মাসে পরিবারের আদালত আবেদন করে, আগস্টে নতুন এফআইআর হয় এবং এবার নির্মল ঘোষের গ্রেপ্তার। সব মিলিয়ে সৎকার পর্বের তদন্ত নতুন পর্যায়ে পৌঁছেছে। এবার আসি 3 অভিযুক্তর প্রসঙ্গে। এফআইআরে নির্মল ঘোষের পাশাপাশি সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম রয়েছে বলে প্রকাশিত রিপোর্টে জানা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গ্রেপ্তার হয়েছেন নির্মল ঘোষ। অন্য 2 ব্যক্তির বিরুদ্ধে তদন্তেও কোন পথে এগোয়, তাদের জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করা হয় কিনা তা এখনো তদন্তের বিষয়। তাই কোনো ব্যক্তিকে এখনই অপরাধী বলে চিহ্নিত করা ঠিক হবে না। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত এ গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মৌসুরি রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শিরোনাম আপডেটে বিরতির পরে ফিরে এলাম। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায়, রাজনীতি। আরজিকর কাণ্ড কখনো শুধুমাত্র একটি ফৌজদারি মামলা হয়ে থাকেনি। ঘটনার পর চিকিৎসকদের আন্দোলন, রাজনৈতিক চাপানুতো, প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন, বিরোধীদের আন্দোলন এবং সাধারণ মানুষের ক্ষোভ, সব মিলিয়ে এই ঘটনা বাংলার রাজনীতিতেও বড় প্রভাব ফেলেছিল। কিন্তু বর্তমান তদন্তের রাজনৈতিক অভিযোগ এবং আইনি প্রমাণকে আলাদা রাখতে হবে, কারণ রাজনৈতিক পরিচয় থাকলেই তার বিরুদ্ধে ওটা অভিযোগ সত্যি হয়ে যায় না। আবার রাজনৈতিক পরিচয় থাকার কারণে কোনো অভিযোগ তদন্তের বাইরে থাকবে, এটাও আইনের নীতি নয়। তাই নির্মল ঘোষের ক্ষেত্রে এখন আসল বিষয়
তার রাজনৈতিক পরিচয় নয়, তদন্তে তার বিরুদ্ধে কি প্রমাণ পাওয়া যায়। এই ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই 2026 সালের বিধানসভা নির্বাচনেও নতুন মাত্রা পেয়েছে। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা রত্না দেবনাথকে। তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ। শেষ পর্যন্ত রত্না দেবনাথ 28,836 ভোটের ব্যবধানে পানিহাটি থেকে জয়ী হন। এই ফলাফল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ আরজিকর কাণ্ডের স্মৃতি এবং বিচার প্রাপ্তির দাবি তার প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এখন সেই পানিহাটিরই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার। ফলে স্বাভাবিকভাবে এই গ্রেপ্তারের রাজনৈতিক অভিঘাত রয়েছে, কিন্তু তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক অভিঘাত নয়, প্রমাণই শেষ কথা। এবার ফিরে আসে মূল ঘটনায়। 2024 সালের 9ই আগস্ট একজন তরুণ চিকিৎসক কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের শিকার হলেন। তার পরিবার হাসপাতালে পৌঁছলো, তদন্ত শুরু হলো, ময়না তদন্ত হলো, দেহ পরিবারের কাছে গেল, তারপর পানিহাটি শ্মশানে শেষকৃত্য। আজ 2 বছর পর সেই শেষকৃত্যের প্রক্রিয়ায় নতুন তদন্তের কেন্দ্র। এটাই এই মামলার সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ, কারণ কোনো অপরাধের তদন্ত শুধু মূল অপরাধের মুহূর্তে শেষ হয় না, তার আগে কি হয়েছিল, পরে কি হয়েছিল, কোন প্রমাণ কোথায় ছিল, সে কি সিদ্ধান্ত নিয়েছিল, কে তদন্তে সহযোগিতা করেছিল, কে করেনি, এই সব কিছুও তদন্তের অংশ হতে পারে। আরজি করের মূল মামলায় আদালত একজনকে দোষী সাব্যস্ত করেছে। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু একই সঙ্গে নির্যাতিতার পরিবারের বিভিন্ন পর্যায়ে তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আর সেই অসন্তোষেরই একটি নির্দিষ্ট অংশ এখন নতুন মামলায় আকার পেয়েছে, দেহ সৎকারের প্রক্রিয়া। এই নতুন মামলা মূল ধর্ষণ ও খুনের মামলার বিকল্প নয়। নতুন মামলা প্রমাণ করতে পারলে তা একটি আলাদা অপরাধের তদন্তকে সামনে আনবে। অর্থাৎ একটি মামলায় প্রশ্ন কে ধর্ষণ ও খুনের জন্য দায়ী, আর অন্য মামলায় প্রশ্ন মৃতদেহের সঙ্গে কি হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় কোন অপরাধে হয়েছিল। না, দুটি প্রশ্নই আলাদা, দুটি তদন্তও আলাদা। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নির্মল ঘোষের গ্রেপ্তারির পর তদন্তকারীরা কি করবেন। সম্ভাব্যভাবে তাদের সামনে থাকবে সৎকারের নথি, শ্মশানের রেজিস্টার, সেদিনের উপস্থিত ব্যক্তিদের বক্তব্য, পরিবারের সদস্যদের বক্তব্য, শ্মশান কর্মীদের বক্তব্য, পুলিশের নথি, হাসপাতালের নথি এবং ঘটনাক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য তথ্য। যদি প্রয়োজন হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হবে। এইসব তথ্য মিলিয়ে তদন্তকারীদের একটি টাইমলাইন তৈরি করতে হবে। কখন দেহ হাসপাতাল থেকে বেরোলো, কখন পরিবারের কাছে পৌঁছলো, কখন পানিহাটির উদ্দেশ্যে রওনা হলো, কখন শ্মশানে পৌঁছলো, সেই সময়কার সেখানে কে কে ছিলেন, কখন সৎকার শুরু হলো, নথিতে কারা সই করলেন। এই টাইমলাইন হয়তো তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। আরেকটি প্রশ্ন, কোনো প্রমাণ সত্যিই নষ্ট হয়েছিল কি? এই প্রশ্নের উত্তরও এখনই দেওয়া সম্ভব নয়, কারণ প্রমাণ নষ্টের চেষ্টা এবং প্রমাণ নষ্ট হয়েছে দুটি এক কথা নয়। পুলিশ নির্মল ঘোষের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগে মামলা করেছে। এখন তদন্তে দেখা হবে কোন প্রমাণ, কিভাবে, কার নির্দেশে, কখন, কি উদ্দেশ্যে এবং সেই অভিযোগের সমর্থনে কি প্রমাণ রয়েছে। এই প্রশ্নগুলির উত্তর আদালতের সামনে গুরুত্বপূর্ণ হবে। এখন প্রশ্ন, নির্মল ঘোষ কি বলছেন? গ্রেপ্তারির পর তার বক্তব্য, তার আইনজীবীর বক্তব্য এবং অন্য অভিযুক্তদের অবস্থা তাদের সঙ্গে সামনে আসবে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষের বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসাবে দেখানো উচিত নয়, কারণ একটি সুষ্ঠু তদন্তে অভিযোগকারী পক্ষের বক্তব্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের অধিকারও গুরুত্বপূর্ণ। এটাই আইনের মৌলিক নীতি। 2 বছর পর এই তদন্ত নতুন করে শুরু হওয়ায় নির্যাতিতার পরিবারের কাছে এর গুরুত্ব অবশ্যই আলাদা, কারণ তাদের দীর্ঘদিনের একটি প্রশ্ন ছিল, সেদিন তাদের মেয়ের দেহের সঙ্গে ঠিক কি হয়েছিল। সেই প্রশ্নের উত্তর যদি তদন্তে পাওয়া যায়, তাহলে শুধু একটি পরিবারের নয়, এই বহু চর্চিত মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরিষ্কার হতে পারে। আর যদি অভিযোগে প্রমাণিত না হয়, তাহলেও সেটি স্পষ্ট হওয়া প্রয়োজন, কারণ ন্যায় বিচার মানে শুধু কাউকে অভিযুক্ত করা নয়, ন্যায় বিচার মানে যা সত্য সেটাই প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া। তাই নির্মল ঘোষের গ্রেপ্তারিকে এই মুহূর্তে আরজিকর রহস্যের সমাধান বলা যাবে না, বরং বলা যায় আরজিকরের একটি নতুন প্রশ্নের তদন্ত শুরু হয়েছে। এই গ্রেপ্তার তদন্তের শেষ নয়, বরং নতুন প্রশ্নের শুরু। কার নির্দেশ ছিল, কারা উপস্থিত ছিলেন, কেন এত দ্রুত সৎকার হয়েছিল বলে অভিযোগ, নথিতে কারা সই করেছিলেন, শ্মশানের রেজিস্টারে কি রয়েছে, পরিবারের বক্তব্যের সঙ্গে সরকারি নথির মিল কতটা, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই তাড়াহুড়োর পিছনে সত্যি কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কিনা। এই প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তে খুঁজতে হবে। একটা বিষয় আবারও পরিষ্কার করে দিই, নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ এখনো আদালতে প্রমাণ হয়নি। তিনি গ্রেপ্তার হয়েছেন তদন্তের স্বার্থে। তার বিরুদ্ধে যা ধারাগুলো প্রয়োগ করা হয়েছে সেগুলোর ভিত্তি ও প্রমাণ আদালতেই পরীক্ষা হবে।
আর অন্য যাদের নাম এফআইআর রয়েছে তাদের ক্ষেত্রেও একই আইন নীতি প্রযোজ্য। অভিযোগ মানে অপরাধ প্রমাণ নয়। শেষ করার আগে আরেকবার ফিরে দেখি গোটা ঘটনা। 2024 আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন, তারপর দেশ জোড়া প্রতিবাদ, একেবারে বিশ্বের দরবারেও প্রতিবাদ। তদন্ত কলকাতা পুলিশ থেকে সিবিআই এর হাতে। 2025 সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন সাজা। 2026 নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দ্রুত সৎকার নিয়ে নতুন করে আদালতে আবেদন। পানিহাটি শ্মশানের সিবিআই এর পরিদর্শন, তারপর নতুন এফআইআর এবং আজ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তার। একটি ঘটনার 2 বছর পর তদন্তের একটি নতুন দরজা খুলেছে। এই দরজার ওপারে কি আছে? অপরাধের প্রমাণ, প্রশাসনিক গাফিলতি, নাকি অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত প্রমাণিত হবে না? সেটা এখনই বলা সম্ভব নয়। বলবে তদন্ত, বলবে প্রমাণ, আর শেষ কথা বলবে আদালত। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবি শুধু একটি স্লোগান নয়, এটি একটি পরিবারের দীর্ঘ লড়াই। একজন তরুণ চিকিৎসকের মৃত্যুর সত্যিটা জানা প্রয়োজন। মূল অপরাধের বিচার যেমন প্রয়োজন, তেমনি তার মৃত্যুর পর তার দেহের সঙ্গে কি হয়েছিল সেই প্রশ্নের উত্তরও প্রয়োজন। যদি সেই বিষয়ে কোনো বেআইনি কাজের অভিযোগ ওঠে, তাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন রইল, নির্মল ঘোষ গ্রেপ্তার হলেন, কিন্তু এরপর তদন্ত কোন পথে যাবে? আরও কারা জিজ্ঞাসাবাদের মুখে পড়বে? আরও কারোর নাম সামনে আসবে? সৎকারের নথি কি নতুন কোনো তথ্য দেবে? শ্মশানের রেজিস্ট্রারে কি সেই দিনের ঘটনা প্রবাহ পরিষ্কার করবে? পরিবারের অভিযোগ এবং সরকারি নথির মধ্যে কোথাও কি অসঙ্গতি রয়েছে? আর শেষ পর্যন্ত 2 বছর আগে পানিহাটির সেই রাতে আসলে কি ঘটেছিল? এই উত্তর এখন খুঁজতে হবে নির্যাতিতার পরিবারের জন্য, তদন্তের স্বচ্ছতার জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে। আজ নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তদন্ত এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে পারে আরজিকরের সেই অমীমাংসিত অধ্যায়ের নতুন তদন্ত। সত্যি কি, অভিযোগ কি, আর প্রমাণ কি, এই তিনটিকে আলাদা রেখেই তদন্ত এগোক। কারণ শেষ পর্যন্ত দোষী যেই হোক, প্রমাণের ভিত্তিতে বিচার হোক। আর নির্যাতিতার পরিবার যে প্রশ্নের উত্তর 2 বছর ধরে খুঁজছে, সেই প্রশ্নের উত্তর সামনে আসুক, সত্যিটা সামনে আসুক। আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেমন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,